ধুর বাবা, তুমি কেমন মেয়ে? গার্লফ্রেন্ডের সাথে মানুষ একটু কথা বলবে না? তোমাকে ফোন করলেই তো বলে ব্যস্ত আছি, ফোনে কথা বলতে পারবো না, বৌদি শুনে ফেলবে। এভাবে কি কারোর সাথে রিলেশনে থাকা যায়? তুমি তার মানে আমাকে ভালোই বাসো না। এইরকম চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করে নেবো বলে দিলাম। তুমি একটু বোঝার চেষ্টা করো। আসলে আমার বৌদি সারাক্ষণ আমার ঘরেই বসে থাকে। বৌদি যদি তোমার কথা শুনে বাবা মাকে বলে দেয় তাহলে কিন্তু আমি বাড়িতে খুব বড়সড় কেস খেয়ে যাব। আসলে লিপির বৌদি সুমনা কথা বলতে ভীষণই ভালোবাসতো। আর সুমনের স্বামী যেহেতু বাড়িতে থাকতো না, তাই সারাদিন রান্নাবান্না হয়ে যাওয়ার পর সুমনা শুধু ননদের ঘরেই বসে থাকতো এবং ননদের সঙ্গে গল্প করত। ফলে বাড়িতে লিপির আলাদা ঘর থাকা সত্ত্বেও তার কোনো প্রাইভেসি ছিল না, যার ফলে লিপির সঙ্গে তার বয়ফ্রেন্ড সুরজের সবসময় ঝগড়া হয়, কারণ লিপি মোটেই সুরজকে সময় দিতে পারে না। এমনকি একদিন সুরজ রাগ করে লিপিকে ব্লক করে দেয়। এই বৌদি দিনরাত শুধু আমার ঘরে এসে বসে থাকে, শুধু বকর বকর করে। আমার যদি একটা সিক্রেট রুম থাকতো তাহলে আমিও এখানে না থেকে ওই সিক্রেট রুমে গিয়ে বসে থাকতাম। এই বৌদির জন্য আজকে আমার ব্রেকআপ হয়ে গেল। বৌদি না থাকলে আমি একটু শান্তিতে প্রেম করতে পারতাম। দূর সালা, শেষ পর্যন্ত আজকে আমার ব্রেকআপ হয়েই গেল। লিপি মনে মনে খুবই অসন্তুষ্ট হয়। এরই মধ্যে একদিন লিপির দাদা রজত একটা নতুন বাড়ি কিনে ফেলে। তাই লিপি এবং তার পরিবারের সকলে নতুন বাড়িতে শিফট করে যায়। নতুন বাড়ির 3 তলার ছাদে উঠে লিপি একটা ছোট চিলে কোঠার ঘর দেখতে পায়, কিন্তু সেই ঘরটা এখনো পর্যন্ত লিপির পরিবারের কেউই লক্ষ্য করেনি। এই তো সুযোগ পেয়েছি। উপরওয়ালা, তুমি আমার কথা ফাইনালি শুনেই ফেললে। এই রুমটাকে আমি সিক্রেট রুম বানাবো। এখনো পর্যন্ত বাড়ির কেউ এই রুমের কথা জানে না। আমি যদি চুপি চুপি এখানে চলে আসি তাহলে কেউ কিছু জানতেও পারবে না। এই মনে করে লিপি অ্যামাজন থেকে তাদের বাড়ির দেওয়ালের কালারের মতোই ওয়াল স্টিকার অর্ডার করে দেয়। স্টিকারগুলো দেখতে এতটাই রিয়েলিস্টিক ছিল যে কোনো দরজার ওপর লাগালে মনে হবে সেখানে দরজা নয় বরং কোনো দেওয়াল আছে। লিপি সেই স্টিকার দিয়ে চিলে কোঠার দরজাটা সম্পূর্ণভাবে ঢেকে দেয়, যার ফলে 3 তলার ছাদে যে এরকম একটা ছোট ঘর আছে সেটা লিপির পরিবারের কেউই বুঝতে পারে না। তাই লিপি এখন সেই ঘরটাকেই নিজের সিক্রেট রুম বানিয়ে ফেলে। এখন লিপি বেশিরভাগ সময় সেই সিক্রেট রুমেই থাকে। তাই এখন লিপির বৌদি সুমনা লিপিকে ঘরে খুব একটা দেখতে পায় না। কি ব্যাপার লিপি, আমি তোমাকে এখন বাড়িতে দেখতেই পাই না। তোমার ঘরে গেলেও তোমাকে দেখতে পাই না। তুমি সারাদিন কোথায় থাকো? আগে তুমি আমার সাথে কত গল্প করতে, এখন তুমি আমার সাথে কথাই বলো না। তুমি তো জানো আমি গল্প করতে কত ভালোবাসি। বৌদি, আমার তো কাজ আছে বলো। আমি কলেজে পড়াশোনা করি, আমাকে অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে হয়। সারাক্ষণ তোমার সঙ্গে গল্প করলে হবে বলো? তাছাড়া তুমি সারাক্ষণ আমার সাথে গল্প না করে অবসর সময়ে একটু ফেসবুক ইনস্টাগ্রামও তো চালাতে পারো। ননদের মুখে এমন কথা শুনে সুমনা মনে মনে দুঃখ পায়, কিন্তু অন্যদিকে লিপি নিজের সিক্রেট রুম পেয়ে মনে মনে খুবই খুশি থাকে। লিপি একদিন ঠিক করে সে তার বন্ধুদের সঙ্গে তার সিক্রেট রুমে পার্টি করবে। এই ভেবে লিপি তার সব বান্ধবীদের ফোন করে বলে, তোরা তো সবাই জানিস আমরা নতুন বাড়িতে শিফট করেছি, তাই ভাবছি নতুন বাড়িতে শিফট হওয়ার আনন্দে আজকে আমরা সবাই খুব মজা করে পার্টি করব। দারুণ মজা হবে কিন্তু। সে কি রে, পার্টি? তাও আবার তোর বাড়িতে? আমি তো ভাবতেই পারছি না। দেখ, আমি কিন্তু ওই সফট ড্রিঙ্কস দিয়ে পার্টি করতে পারবো না। তার উপর আবার তোর বৌদি সবসময় আমাদের সঙ্গে থাকে, আমাদের মাথাটা একেবারে পাগল করে দেয়। আমি তো বাবা তোর বাড়িতে পার্টিতে যেতে পারবো না। আরে তুই চিন্তা করছিস কেন? যাতে আমরা ভালো করে বিয়ার খেয়ে পার্টি করতে পারি সেই জন্য আমি বাড়িতে একটা সিক্রেট রুম বানিয়েছি। আমরা সেই রুমে সারাক্ষণ পার্টি করতে পারবো। আর আমার বৌদি কিন্তু ওই সিক্রেট রুমের ব্যাপারে জানি না। ও মাই গড, তোর বাড়িতে আবার সিক্রেট রুমও আছে? ঠিক আছে, আমি তাহলে আজকে বিকেলেই সবাইকে নিয়ে চুপি চুপি তোর বাড়িতে চলে যাব। কিন্তু তোর বাড়ির সামনে দিয়ে গেলে সবাই আবার আমাদেরকে সন্দেহ করবে না তো? আরে সামনে দিয়ে না, আমার বাড়িতে সিক্রেট রুমটা ছাদে আছে, তাই আমি ছাদের পেছন দিকে একটা লোহার সিঁড়ির ব্যবস্থা করে রেখেছি। তোরা ওই সিঁড়ি দিয়ে উপরে চলে আসবি, তাহলে তোদের কোনো অসুবিধা হবে না। লিপির কথা শুনে তার বান্ধবীরা সবাই খুবই খুশি হয়। রাত্রিবেলা ঠিক সময়ে ছাদের পেছনে সিঁড়ি দিয়ে লিপির বান্ধবীরা সবাই লিপির ঘরে গিয়ে পার্টি করতে শুরু করে। ছাদের সিক্রেট রুমে সবাই হেডফোনে গান শুনতে শুনতে নাচানাচি করে, কিন্তু এতে করে নিচের তলায় খুবই ধূপধাপ আওয়াজ হয়। মা, আপনি বাড়ির ছাদে কেমন আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে কারা যেন খুব লাফালাফি করছে, কিন্তু ছাদে তো কেউ নেই। লিপি আবার উপরে যায়নি তো? দাঁড়ান একবার দেখে আসি।
এখন রাত 12টা বাজে বৌমা, লিপির কি খেয়ে দেয়ে কাজ নেই যে এখন ছাদে গিয়ে লাফালাফি করবে? ও হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে, রাত্রিবেলা হয়তো বাদর উৎপাত করছে, ওইসব নিয়ে ভেবো না। যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু সুমনার কিছুতেই সন্দেহ দূর হয় না। সুমনা লিপির ঘরে গিয়ে দেখে লিপি পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে, তাই সুমনা কিছু বলতেও পারে না। অন্যদিকে লিপিদের পার্টি করা হয়ে গেলে লিপির বান্ধবীরা যে যার মতো বাড়িতে ফিরে যায়। কিন্তু লিপি যখন সিক্রেট রুম থেকে বেরিয়ে নিচে নামতে যাবে এমন সময়, এ কি সুরজ, তুমি এখানে? তুমি আমার বাড়িতে কি করছো? সে কি, এটা তোমার বাড়ি? মানে আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আসলে সেদিন তোমার সাথে ব্রেকআপের পর আমার খুব খারাপ লাগছিল, তাই আমি তোমার সাথে দেখা করতে এলাম। সুরজের কথা শুনে লিপির খুব ভালো লাগে। লিপি যেহেতু সুরজকে খুব পছন্দ করত, আর ব্রেকআপের পর হঠাৎ করে সুরজ লিপির সঙ্গে দেখা করতে এসেছে শুনে লিপি প্রচন্ড আশ্চর্য হয়, আর সে মনে মনে খুবই খুশি হয়ে সুরজকে তখনই তার সিক্রেট রুমে নিয়ে যায়। লিপি যখন দেওয়ালের মধ্যে থেকে সিক্রেট রুমের দরজা খুলে ভেতরে ঢোকে, তখন সুরজ খুবই অবাক হয়ে বলে, দেওয়ালের মধ্যে আবার দরজা আছে নাকি? বাবা, এটা তো একটা ঘরের মধ্যে চলে এলাম। এই, তুমি আমাকে কোথায় নিয়ে এলে লিপি? আমি তো এরকম ব্যাপার স্যাপার আগে কখনোই দেখিনি। আমি আসলে সারাদিন তোমার সঙ্গে কথা বলতে পারতাম না বলে তুমি খুব রাগ করতে, তাই আমি ঠিক করেছিলাম নিজের জন্য একটা সিক্রেট রুম বানাবো। এই বাড়িতে শিফট হওয়ার পর আমি এই রুমটাকে আমার পার্সোনাল সিক্রেট রুম বানিয়েছি। এই রুমটার কথা আমি ছাড়া বাড়িতে আর কেউ জানে না। লিপি আর সুরজ নিজেদের মতো সিক্রেট রুমে বসে গল্প করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়, কিন্তু লিপির কোনো পাত্তা পাওয়া যায় না, যা দেখে সুমনা ভীষণই আশ্চর্য হয়। কারণ লিপি প্রত্যেকদিন অনেক সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়ে। বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ার প্রায় 2-3 ঘন্টা কেটে গেলেও কেউ লিপিকে দেখতে পায় না। কি ব্যাপার বলো তো লিপি, সারাদিন তো তুমি গায়েব হয়ে থাকছো, তোমার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ঘরে থাকছো নাকি বাইরে থাকছো কিছুই তো জানতে পারা যাচ্ছে না। তুমি আবার আমাদেরকে লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছ না তো? ওফ বৌদি, তুমি আমাকে নিয়ে একটু বেশি সন্দেহ করছো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এত খবর রেখে তুমি কি করবে? আমার দিকে এত নজর না রেখে নিজের সংসারের দিকে একটু মন দাও, তাহলে কাজে দেবে। এভাবেই লিপি তার বৌদিকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এতে করে সুমনা তার ননদের উপর খুবই রেগে যায়, কিন্তু সুমনা চাইলেও কিছু করতে পারে না। অন্যদিকে লিপি সেদিন যখন তার সিক্রেট রুমে যায়, তখন সে দেখে সুরজ তখনও সেই সিক্রেট রুমেই বসে আছে। কি ব্যাপার সুরজ, তুমি কালকে বাড়ি গেলে না? তুমি কি এখানেই থাকবে ভেবেছো? মানে তুমি বাড়ি যাও, তোমার তো বিজনেসের কাজকর্ম আছে, তোমাকে তো সেগুলো সামলাতে হবে। এখানে থেকে তুমি কাজকর্ম করবে কিভাবে? বিজনেস? ও হ্যাঁ, বিজনেস। মানে আমি ভাবছি কয়েকটা দিন তোমার ওই সিক্রেট রুমে কাটিয়ে দিই। আসলে বাড়িতে ফিরলেই তো আবার আমাকে অফিসের কাজকর্ম সামলাতে হবে, তাই আমি ভাবছি কয়েকটা দিন তোমার সাথে এই রুমেই থাকবো, আর এখানে থাকলে রোজ রোজ তো তোমার সাথে দেখাও হবে। সুরজ লিপিকে মানানোর চেষ্টা করলে লিপি অবশেষে রাজি হয়ে যায়। সুরজ দিব্যি লিপি সেই সিক্রেট রুমে বহাল তবিয়তে থাকে খায়। কিন্তু দিনের পর দিন লিপিদের বাড়ি থেকে একটা একটা করে জিনিসপত্র গায়েব হতে থাকে। একদিন সুমনা ব্যাপারটা লক্ষ্য করতে পারে। কালকেই তো নতুন একটা মাইক্রোওয়েভ এনেছিলাম, সেই মাইক্রোওয়েভটা কোথায় গেল? কতক্ষণ ধরে মাইক্রোওয়েভটা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শাশুড়ি মা যদি শোনে তাহলে তো খুব রেগে যাবে। সুমনা বাড়ির সব জায়গাতেই খুঁজেও মাইক্রোওয়েভ পায় না। এভাবে বাড়ির একটা একটা করে জিনিসপত্র গায়েব হতে থাকে। দামি দামি ফুলের ভেস, সিলিং ফ্যান, খাবার দাবার, এক্সট্রা গ্যাস সিলিন্ডারও কেউ যেন চুরি করে নিয়ে চলে যায়। প্রত্যেক দিনই এভাবে জিনিসপত্র চুরি হচ্ছে দেখে সুমনা তার বর রঞ্জনকে ব্যাপারটা বলে। এই শুনছো, আমার মনে হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদের বাড়িতে চোর ঢুকছে, আর আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। এই দেখো না, এক একদিন একটা একটা করে জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে। কি আমাদের বাড়িতে আসছে বলতে পারো? বাবা, চোর আসবে কি করে? আমাদের সব দরজা তো ভালো মতো বন্ধ করা থাকে, তুমি তো ভালো করেই জানো। রাত্রেবেলা সবার আগে দরজা জানালা বন্ধ করে তারপর আমি শুই। আমি কোনোদিনই জানালা দরজা খোলা রেখে ঘুমাই না, তাই চোর আসা আমাদের বাড়িতে সম্ভব নয়, বুঝেছো? আমার কেন জানি না মনে হয় চোর শুধু আসে না, চোর আমাদের বাড়িতে এসে থাকে। কালকে জানো, আমি সন্ধ্যাবেলা 1 কড়াই চাউমিন বানিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের জন্য যখন আমি রান্নাঘর থেকে বেরোলাম, দেখলাম চাউমিন শুধু কড়াইটাই গায়েব হয়ে গেছে। কিন্তু তুমি একটা কথা ভালো করে ভেবে দেখো, চোর যদি আসে সে গহনাগাটি চুরি করবে, খাবার দাবার, গ্যাস সিলিন্ডার, মাইক্রোওভেন এইসব কেন চুরি করতে যাবে? তোমার কথা শুনলে তো লোকে হাসাহাসি করবে, বুঝেছো? রঞ্জন সুমনার কথাই পাত্তা দেয় না। অন্যদিকে লিপি সিক্রেট রুমে গিয়ে দেখে সুরজ সেখানে মাইক্রোওয়েভ, চেয়ার, ছোট ছোট টুল ইত্যাদি নিয়ে গিয়ে হাজির করেছে।
এসব তুমি ঘরের মধ্যে নিয়ে এসেছো কেন? আমার এই সিক্রেট রুমে কোনো মাইক্রোওয়েভ কিংবা চেয়ারের দরকার নেই। এমনিতেই তো এই ঘরটা ছোট, এত বেশি আসবাবপত্র থাকলে ঘরটা তো আরো বেশি ছোট লাগবে সুরজ। আসলে অনেকদিন ধরে আমি বসে আছি তো, আমার না ঠিক ভালো লাগছে না, তাই মনে হয় ওই সমস্ত আসবাবপত্র তোমাদের নিচের তলা থেকে এনে রাখি। সারাদিন বসে থাকতে থাকতে বোর হয়ে যাই, তাই আর কি। তা তোমাকে বোর হতেই বা কে বলেছে? তুমি বাড়ি চলে যাও, আর প্রত্যেকদিন অফিসের কাজ শেষ হয়ে গেলে তুমি এই সিক্রেট রুমে চলে আসবে। এই রুমটা তো ছাদের উপরে আছে, কেউ কিছু বুঝতে পারবে না। তাছাড়া আমাকেও তো প্রত্যেকদিন কলেজে যেতে হয়, তাই তোমার একা থাকাটা স্বাভাবিক। সুরজ কিছুতেই লিপির কথা শুনতে চায় না, কারণ সুরজের সেই সিক্রেট রুমে থাকতে খুবই ভালো লাগে। অন্যদিকে সুমনার মনে কেমন যেন সন্দেহ হতে থাকে। লিপির এভাবে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। একবার আমাকে ব্যাপারটা ভালো মতো খতিয়ে দেখতে হবে। এই ভেবে সুমনা এবার লিপির উপর নজর রাখবে বলে ঠিক করে। একদিন সুমনা লক্ষ্য করে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর লিপি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। সুমনাও তার পেছন পেছন উঠে দেখে সেখানে একটা সিক্রেট রুম আছে, যা দেখে সুমনা খুবই অবাক হয়। সুমনা যখন সেই সিক্রেট রুমের মধ্যে প্রবেশ করে তখন সুমনা সেখানে সুরজকে দেখতে পায় এবং সেই সাথে বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া সমস্ত জিনিসপত্র সেখানে খুঁজে পায়। এই তুমি সেই চোরটা না? কালকেই তো পাশের বাড়ির কাকিমা আমাকে দেখাচ্ছিল এই পাড়ায় সব সময় চুরি হয় আর তুমি নাকি সব চুরি করো, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তোমাকে ধরতে পারছে না। দাঁড়াও, আমি আজকেই তোমাকে পুলিশে দেব। আরে বৌদি, হচ্ছেটা কি? ও চোর হতে যাবে কেন? সুরজ তো আমার বয়ফ্রেন্ড। এমন সময় উপরের ঘরে চিৎকার চেঁচেমেচি শুনে রঞ্জন এবং তার মা সেখানে ছুটে আসে। তুমি থামো লিপি, এই চোরটা তোমাকে ভুল বুঝিয়ে আমাদের বাড়িতে ঘাঁটি গেড়ে বসে আছে। আমি এখনই পুলিশকে ফোন করছি। না না বৌদি, আপনি প্লিজ এরকম করবেন না। আসলে আমি মানছি আমি এখানে চুরি করতে ঢুকেছিলাম, কিন্তু আমি লিপিকে খুব ভালোবেসে ফেলেছি। চোরের কি গার্লফ্রেন্ড থাকতে পারে না বলো? আমি কথা দিচ্ছি, আমি যার যা জিনিস চুরি করেছি আমি সবাইকে ফিরিয়ে দেবো। আপনি দয়া করে আমাকে পুলিশে দেবেন না। কি শেষ পর্যন্ত তুমি কিনা একটা চোর? আসলে আমি তোমার ঘরে এইভাবে বসে বসে বোর হচ্ছিলাম, তাই তোমার বাবার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি করে এই ঘরে এনে রেখেছিলাম, আর সেই জন্যই মনে হয় তোমার বৌদি বুঝতে পেরে গেছে। তবে আমি কথা দিচ্ছি লিপি, আমি এবার থেকে চুরি করা ছেড়ে দিয়ে ভালো কাজ করব। তুমি আমাকে ক্ষমা করে দাও। লিপি সুরজকে ক্ষমা করে দেয়, কারণ লিপি সত্যিই সুরজকে খুব পছন্দ করত। অন্যদিকে সুরজও নিজের ভুল বুঝতে পারে। সুরজ পুলিশ স্টেশনে গিয়ে সবার চুরি করা জিনিসপত্র ফিরিয়ে দেয়, আর সে কখনো কোনো রকম খারাপ কাজে লিপ্ত হবে না বলে প্রতিজ্ঞা করে। অহনা তার বাবা ও মায়ের সঙ্গে ছোট্ট একটা ঘরে বাস করত। তাদের বাড়িটি মাটি দিয়ে তৈরি একটি কাঁচা বাড়ি ছিল। অহনার বাবা রামচন্দ্র দিনমজুরির কাজ করে কোনো রকমে তাদের সংসার চালাতো। খুব কষ্টে টেনে টুনে তারা দুবেলা পেট ভরে খেতে পারত। অহনা বিবাহ উপযোগী হয়ে যাওয়া সত্ত্বেও তার বাবা মা তার বিয়ে দিতে অসমর্থ ছিল। সে তার বাবা মায়ের কষ্ট খুব ভালোভাবেই বুঝতো, তাই সে মাঝে মধ্যে ছোটখাটো কোনো কাজ পেলে করত। একদিন অহনা বাইরে থেকে বাড়িতে এসে দেখে তার বাবা তাদের ঘরের চালের উপর উঠে কি যেন করছে। বাবা, তুমি চালের উপর উঠে কি করছো? কি হয়েছে? তোর বাবা আমাদের ঘরের চাল ঠিক করার চেষ্টা করছে। সামনেই বর্ষাকাল, এর আগের বছর তো সেরকম বৃষ্টি হয়নি, তবুও আমাদের ঘরের অনেক ক্ষতি হয়েছিল। এবার যে কি হবে উপরওয়ালাই জানে। রামচন্দ্র নিচে নেমে এসে বলে, কি আর হবে, যা কপালে আছে তাই হবে। অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিছু প্লাস্টিক কিনে এনেছি। কাদামাটি দিয়ে ঘরটা ঠিক করে প্লাস্টিকগুলো চালের উপর ইট দিয়ে চাপা দিয়ে দেব। আশা করা যাচ্ছে কিছু হবে না। বাবা চলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিও আকাশটা খুব মেঘলা করে এসেছে, হঠাৎ বৃষ্টি চলে এলেই বিপদ। কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায়। হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আবহাওয়ার এই অবস্থা দেখে রোহিত খুবই খুশি হয়। রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে এক বিশাল বড় অট্টালিকাতে বাস করত। তারা অনেক বড় লোক ছিল। রোহিত তার বাবার সঙ্গে তার বিশাল বড় ব্যবসা বাণিজ্য সামলাতো। তাদের জীবনে কোনো রকমের অর্থাভাব ছিল না, আর নাইবা ছিল কোনো জিনিসের কষ্ট। মা, ও মা, শিগগিরই এসো। এই দেখো আকাশে কত মেঘ করেছে, আজকে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। হ্যাঁ, আকাশ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু রোজই তো এরকম হয়, বৃষ্টি আর আসে কোথায়? এবছর বৃষ্টি আসতে বড্ড লেট করছে, আর ভালো লাগছে না আমার। না গো, আজকে শিওর বৃষ্টি আসবে।
খবরে বলেছে 2-1 দিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যাবে। মা, বৃষ্টি আসলে আমি ভিজবো, আর তুমি আমার জন্য গরম গরম পকোড়া আর কফি করে দিও প্লিজ। হ্যাঁ বাবু, অবশ্যই করে দিচ্ছি। বৃষ্টিতে জমিয়ে এনজয় করো। এই বলে রোহিতের মা তার জন্য পকোড়া বানাতে চলে যায়। রোহিত আকুলভাবে বৃষ্টি আসার জন্য অপেক্ষা করতে থাকে। বৃষ্টিতে ভিজতে রোহিতের ভীষণ ভালো লাগতো। বর্ষাকাল তার প্রিয় সিজন ছিল। কিছুক্ষণের মধ্যেই তীব্র ঝড়ঝঞ্ঝা সহ জোরালো বৃষ্টি শুরু হয়। অহনাদের ঘরের চাল থেকে টপকে টপকে জল পড়তে শুরু করে। বাবা, কাদামাটি লাগিয়ে প্লাস্টিক দিয়েও তো কোনো লাভ হলো না। হাওয়াতে প্লাস্টিক উড়ে চলে গেছে মনে হচ্ছে। দেখো কত জল পড়ছে। হ্যাঁ রে মা, আর কি করা যাবে বলতো? তুই এক কাজ কর, ওই প্লাস্টিকটা মাথায় দিয়ে বসে পড়। এই বৃষ্টির হাত থেকে ঘরটাকে বাঁচাতে পারবো না, কিন্তু নিজেকে তো বাঁচানোর চেষ্টা করতেই হবে, না হলে আবার অসুস্থ হয়ে পড়বি রে মা। না বাবা, তোমরাও এসো আমার সঙ্গে। তিনজনে প্লাস্টিক মাথায় দিয়ে ঘরের একটা কোণে বসে পড়ি। ঘরে ঢুকে যাওয়া জল আমরা বৃষ্টি থামলে বের করে দেব। হ্যাঁ গো, মেয়ে ঠিক বলছে। এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, তখন আবার আর এক চিন্তা, ওষুধ খরচ, ডাক্তার খরচ নিয়ে মাথা খারাপ হবে। তুমি ঘরের কথা পরে ভাববে। তুমি এসো তো, এদিকে এসো। অহনা তার বাবা ও মায়ের সঙ্গে একটা বড় প্লাস্টিক দিয়ে নিজেদের ঢেকে নিয়ে ঘরের একটা কোণে বসে পড়ে, যেখানে অপেক্ষাকৃত কম জল পড়ছিল। অন্যদিকে বৃষ্টি শুরু হতেই রোহিত তার রুমের ব্যালকনিতে এসে ভিজতে শুরু করে দিয়েছিল। রোহিত ভিজতে ভিজতে তার মাকে বলে, মা, এই বৃষ্টি সত্যি একটা দারুণ জিনিস। চারিদিকে একটা আলাদাই সতেজতা অনুভব করা যায়। একেবারে মাইন্ড ফ্রেশ হয়ে গেল, খুব রিল্যাক্স ফিল করছি। হে উপরওয়ালা, আরো বৃষ্টি দাও, আরো আরো অনেক দাও। হ্যাঁ বাবু, খুব এনজয় করো কেমন? তবে সাবধানে, আবার যেন অসুস্থ হয়ে পড়ো না। বৃষ্টিতে ভেজা হয়ে গেলে ভেতরে এসে ফ্রেশ হবে আর একটা মেডিসিন খেয়ে নেবে, তাহলে আর অসুস্থ হবে না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। রোহিত তার রুমে গিয়ে গরম গরম পকোড়া এবং কফি খায়। অন্যদিকে অহনা এবং তার পরিবার খুব সমস্যার মধ্যে পড়েছিল। জোরালো বৃষ্টির ফলে তাদের ঘরে অনেক জল ঢুকে পড়েছিল। অহনা এবং তার বাবা মা তিনজনে মিলে বালতি করে জল বাইরে বের করছিল। এভাবে বৃষ্টির ফলে দুই জায়গায় দুই রকমের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরের দিন থেকে বেশ কয়েকদিন পর্যন্ত খুবই হালকা হালকা বৃষ্টি পড়ছিল। একদিন বিকেলবেলা, মা, তোমার গায়ে তো অনেক জ্বর। জ্বর কিছুতেই কমছে না। ভালো ওষুধ খেতে হবে, না হলে হবে না। বৃষ্টিতে ভিজেই এটা হয়েছে। তুমি শুয়ে থাকো, আমি আসছি। অহনা তার অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে দোকানে যাচ্ছিল। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়। অহনা তাড়াতাড়ি করে নিজেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য বাস স্ট্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। রোহিত ওখান থেকেই তার পার্সোনাল কারে করে কোথাও একটা যাচ্ছিল। সে বৃষ্টি এনজয় করার জন্য গাড়ি থেকে নেমে ভিজতে শুরু করে দেয়। তাই দেখে অহনা বলে, বৃষ্টি কারোর কারোর জন্য খুবই আনন্দের, আবার কারোর কারোর জন্য খুবই দুঃখের। মা এমনিতেই অসুস্থ, আবার যদি ভিজে যায় তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে। দূর, আমার এই কারণেই বৃষ্টি পছন্দ না। বৃষ্টি পছন্দ নয় এই কথাটা অহনা একটু বেশি জোরেই বলে ফেলেছিল, তাই দূরে দাঁড়িয়ে থাকা রোহিত সেটা শুনতে পেয়েছিল। রোহিত অহনার কাছে এসে বলে, হ্যালো ম্যাডাম, বৃষ্টি তো খুব সুন্দর হয়, একটা আলাদাই অনুভূতি। আপনার বৃষ্টি পছন্দ নয় বললেন কেন? কি, বৃষ্টি সুন্দর? আমাদের জন্য তো একদমই নয়। আপনাদের মতো বড় লোকদের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু আমাদের গরিবদের জন্য বৃষ্টি একটা অভিশাপের মতো। বর্ষাকালে আমাদের সমস্ত ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, আর তার উপর অসুস্থ হলে ওষুধ কেনার মতো টাকাও থাকে না। আরে, বৃষ্টি তো খুশি নিয়ে আসে। এইরকম ওয়েদারে গরম চা আর পকোড়া খাওয়ার একটা আলাদাই অনুভূতি আসে, বুঝেছেন? ঠিক আছে, আপনি এই বৃষ্টির মজা নিন। আমি আসি, আমাকে যেতে হবে। জানি না এই জোরালো বৃষ্টিতে আমার পরিবারের কি হাল হবে। এই বলে অহনা প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হাঁটা শুরু করে। সে তার বাড়ির পথ ধরে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে করতে এগিয়ে যেতে থাকে। রোহিতের ব্যাপারটা খুব অবাক লাগে। সে মনে মনে ভাবে, বৃষ্টিকে কেউ কিভাবে ঘৃণা করতে পারে? বৃষ্টি তো সবার জন্যই খুশি নিয়ে আসে। আমার কি দেখা উচিত, নাকি মেয়েটা কেন এরকম বলল? রোহিত এই বলে অহনার পিছু করতে শুরু করে। অনেক ছোট ছোট অলিগলি অতিক্রান্ত করার পর ঘরে ঢুকেই সে দেখে যে তাদের ঘরে আবারও জল ঢুকে জমে আছে। তার বাবা বালতি করে জল বাইরে বের করছে,
আর তার মা বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। অহনাকে দেখে তার মা বলে, অহনা, তুই যে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনে দিয়েছিলি ওটা মনে হয় ভিজে গেছে। এবার আমি কি ওষুধ খাবো? না মা, তুমি চিন্তা করো না। বর্ষাকালের সময় যখন তখন বৃষ্টি আসবে জেনে আমি একটা প্লাস্টিকের মধ্যে ওষুধটা ভরে রেখেছিলাম। ওষুধ খারাপ হয়নি। ভালো করেছিস মা। এবার ঘর থেকে জল বের করতে আমাকে সাহায্য কর। নে নে, তাড়াতাড়ি নে। অহনা এবং তার পরিবারের এই অবস্থা দেখে রোহিত বুঝতে পারে যে বর্ষাকাল সবার জন্য সমান হয় না। এতদিনে আমি বৃষ্টিতে অনেক ভিজেছি, অনেক মজা করেছি। ওটা আমার খুশি ছিল, বিলাসিতা মাত্র। আর এরা খুশি হয়ে নয়, বৃষ্টিতে ভিজতে বাধ্য হচ্ছে। রোহিত মনে মনে খুব কষ্ট পায় এবং কি করবে কিছু ভেবে না পেয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। কয়েকদিন ধরেই হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি লেগেই থাকে, কিন্তু বৃষ্টি দেখে রোহিত এখন আর একটুও খুশি হয় না। সে মন খারাপ করে ঘরে বসে থাকে, বৃষ্টিতে ভেজারও কোনো রকমের ইচ্ছা প্রকাশ করে না। এই দেখে রোহিতের মা তার কাছে এসে বলে, বাবু, কি হয়েছে রে তোর? জোরে বৃষ্টি এসেছে আর তুই ভিজছিস না কেন? না মা, জানি না কেন বৃষ্টি আমার আর ভালো লাগছে না। আমি তো উপরওয়ালার কাছে বৃষ্টি না হওয়ার জন্য প্রার্থনা করতে থাকি শুধু। কেন রে বাবু, তোর কি হয়েছে বলতো? তুই সব সময় জোরে বৃষ্টি আসার জন্য প্রার্থনা করতিস আর বৃষ্টিতে ভেজার পর চা পকোড়া মজা করে খেতিস। মা, আর কি বলবো তোমাকে। বড়লোকদের জন্য বৃষ্টি শুধুই আনন্দের, কিন্তু গরিবদের এই বৃষ্টি অনেক কষ্ট দেয়। গরিবদের কাঁচা ঘর থেকে জল টপকে পড়তে থাকে, ঘরে জল ঢুকে যায়, ওরা অসুস্থ হয়ে পড়ে, আর ওদের কাছে ওষুধ কেনার মতো টাকাও থাকে না। ওরা বৃষ্টিতে চা পকোড়া খাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না মা। রোহিতের গম্ভীরতা দেখে এবং তার মুখে এমন কথা শুনে তার মাও বেশ চিন্তায় পড়ে। হঠাৎ করে মেঘ গর্জন করে ওঠে, খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। তাই দেখে রোহিত খুব ভয় পেয়ে যায়। সে তার মাকে বলে, মা, আমাকে যেতে হবে মা, এখনই যেতে হবে। কোথায় যেতে হবে? আরে বলে যাবে তো, কোথায় যাবে? রোহিত তাড়াতাড়ি করে তার কার নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে অহনাদেবীর বাড়িতে পৌঁছে যায়। সে দেখে যে অহনাদের ঘরের চালের একটা অংশ তীব্র ঝড় বৃষ্টির ফলে ভেঙে গিয়ে নিচে পড়ে আছে। অহনা তার বাবা মায়ের সঙ্গে ঘরের মধ্যে কোমর ভর্তি জলে দাঁড়িয়ে আছে। আপনারা আমার সঙ্গে আসুন। এই ঝড় বৃষ্টির মধ্যে এই ঘরে থাকা আপনাদের জন্য ঠিক না। আপনারা বিপদে পড়তে পারেন। আসুন আমার সঙ্গে, আমি আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। অহনা রোহিতকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এ কি, আপনি এখানে? আপনি এখানে কেন এসেছেন? চলে যান, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। প্রত্যেক বছর বর্ষাকালে আমাদের কাছে এরকমই হয়ে থাকে। আমরা ঠিক এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো। আপনি চান বৃষ্টিতে ভিজুন আর চা পকোড়া খান মজা করে। দেখুন, এমন বলবেন না প্লিজ। সেদিন আপনার কথাগুলো আমার উপরে অনেক প্রভাব ফেলেছে। আমার এখন বৃষ্টি একদমই পছন্দ নয়। আপনারা প্লিজ বেরিয়ে আসুন ঘর থেকে। আমার হাত ধরুন, বাইরে আসুন। চল না মা, এখানে থাকা ঠিক হবে না। একদিকে চাল ভেঙে গেছে, বাকি চালও ভেঙে পড়বে। তুই চল শিগগিরই। রোহিত এক এক করে অহনা এবং তার বাবা মায়ের হাত ধরে বাইরে বের করে নিয়ে আসে। সে তার গাড়িতে করে তাদেরকে নিচের বাড়িতে নিয়ে আসে। রোহিত তার মাকে অহনাদের দুরাবস্থার কথা জানালে সেও খুব দুঃখ প্রকাশ করে। অহনার নিষ্পাপ চেহারা দেখে রোহিতের খুব মায়া হচ্ছিল। সে অহনাকে বিয়ে করার প্রস্তাব দেয়। না না, আমি বিয়ে করতে পারবো না। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে। এখন বাবা মায়ের পাশে থাকা দরকার। অনেক পরিশ্রম করতে হবে আমাদের। ঘরটা ঠিক করতে হবে, না হলে আমরা থাকবো কোথায়? তুমি চাপ নিও না অহনা, আমি আছি তো। বর্ষাকালটা চলে গেলে আমি তোমার বাবা মায়ের জন্য একটা পাকা বাড়ি তৈরি করে দেব। ততদিন ওনারা ওখানেই থাকবেন, কোনো অসুবিধা নেই। অহনা এটা শুনে রোহিতের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়। বিয়ের পর রোহিত ও অহনা একই সঙ্গে বৃষ্টিতে ভেজে। প্রথমবারের মতো অহনা বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করেছিল। বর্ষাকাল চলে গেলে রোহিত তার কথা মতো অহনার বাবা মাকে একটা পাকা বাড়ি তৈরি করে দেয়। অহনা রোহিতের মতো বর পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে করে।